তার বক্তব্য হলো যে আপনার এত আমাকে প্রত্যাপন চাওয়ার দরকার নেই, আমি নিজেই চলে আসবো, বিচারের সম্মুখীন হবো। তো সেটা তো অ্যাডভান্স, আরেকটু ভালো যে আপনারা তাকে গ্রহণ করেন। এখন তিনি কিভাবে আসবেন? আপনি তো আসতে হলে তার তো লাল পাসপোর্ট নিশ্চয়ই বাতিল করা হয়েছে যতদূর আমরা জানি। সুতরাং তাকে একটা দিতে হবে, ট্রাভেল ডকুমেন্ট দিতে হবে। ট্রাভেল ডকুমেন্ট ছাড়া তো কোনো এয়ারলাইন্স তাকে নেবে না প্যাসেঞ্জার হিসেবে। এরকম তো অবস্থার উনি সম্মুখীন হয়েছিলেন, তখন তার পাসপোর্টও ছিল, কিন্তু লন্ডন থেকে তাকে আসতে দেওয়া হচ্ছিল না। ওই যে মঈনুদ্দিন ফখরুদ্দিনের সরকারের, তত্ত্বাবধায়ক সরকারের সময়, অন্তর্বর্তীকালীন সরকারের সময়। তো তখন এই ব্যবস্থাটা হয়েছিল, তারপর তো উনি আসলেন। যেহেতু তার ট্রাভেল ডকুমেন্ট আছে যেটা বাতিল করা হয়নি, সে কারণে কিন্তু যে এয়ারলাইন্স তাকে প্রথমে উঠে নেই তাকে প্যাসেঞ্জার হিসেবে, তার বিরুদ্ধে উনি মামলা করে দিয়েছিলেন। তখন এয়ারলাইন্স দেখলো যে আমরা কেন মামলার সম্মুখীন হবো, তার যেহেতু পাসপোর্ট আছে, ভ্যালিড পাসপোর্ট, তাকে আমরা নিয়ে যাবো। কিন্তু এখন তার কাছে তো কোনো ভ্যালিড পাসপোর্ট নেই, সুতরাং তাকে একটা ট্রাভেল ডকুমেন্ট ছাড়া কোনো এয়ারলাইন্স ক্যারি করবে না। এটা একটা। দ্বিতীয় হতে পারে যে আপনি আলোচনায় যদি করেন, উনি যখন আসতে চাবেন, তখন আপনি যেভাবে তাকে ওখানে পাঠিয়ে দিয়েছেন আপনি সেভাবে তাকে নিয়ে আসবেন, তাই না? এটার সুযোগ আছে তো, আপনার পাঠানোর যেমন পদ্ধতি ছিল, আপনার আনারও পদ্ধতি আছে, আপনি সেভাবে নিয়ে আসেন তাকে। এটা গেল একটা। আরেকটা, আপনি বলছেন যে তারা কেউ কেউ মনে করেন তৃতীয় দেশের একটা নেগোসিয়েশন বা তৃতীয় দেশ এখানে ইনভলভ হবে কিনা। সেই ব্যাপারে তো উনার বক্তব্যে আমরা তেমন কিছু পাইনি। উনি বলছেন কোন দেশের ইনভলভমেন্ট দরকার নেই, কেন এটা তো আমার দেশ। আরেকটা আইনগত জিনিস হলো যে তার নাগরিকত্ব তো আপনি বাতিল করেননি এখনো। শি ইজ ভেরি মাচ বাংলাদেশি সিটিজেন, এবং যে কোনো বাংলাদেশের নাগরিকের তার দেশে ঢোকার একেবারে সাংবিধানিক অধিকার আছে। তার একটা ব্যক্তিগত অধিকার আছে, তার একটা জন্মগত অধিকার আছে। সুতরাং তিনি কিভাবে আসবেন, কিভাবে আসা সম্ভব, এগুলো নিয়ে আরো আলোচনা হতে পারে। বাট পথ আছে, আপনি আসতে বাধা নাও দিতে পারেন আপনি, আবার আচ্ছা, বাধা আমি দিতে পারেন। এখন তখন তো বাধা যদি দেন, এই লাইনটা শেষ জি করে দেই, আপনি বাধা দিতে পারেন যে আপনি ট্রাভেল ডকুমেন্ট দিলেন না এবং আপনি তাকে আসতে দিলেন না। তাহলে আপনি এখন যে তাকে প্রত্যর্পণ চাচ্ছেন, তাহলে সেটা ডিফিটেড হয়ে যাবে না? সুতরাং সরকারের কাছে বিষয়টা খুব সেন্সিটিভ, সরকারকে এই বিষয়গুলো ভালোভাবে পর্যালোচনা করতে হবে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আজ আমাদের সঙ্গে অতিথি হিসেবে আছেন সাবেক সচিব ও রাজনৈতিক বিশ্লেষক জনাব আবু আলম মোহাম্মদ শরীফ খান। জনাব আবু আলম মোহাম্মদ শরীফ খান, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। শহীদ ভাই, একটা জিনিস আপনি খেয়াল করেছেন কিনা জানি না, মনে হয় খেয়াল করেছেন, কারণ খেয়াল করারই কথা, এটা আপনার চোখ এড়ানোর কথা না, যে আজকে আমরা দেখলাম যে রয়টার্স এর কাছে শেখ হাসিনা একটা ইন্টারভিউ দিয়েছেন, সাবেক প্রধানমন্ত্রী, আওয়ামী লীগের সভানেত্রী। উনি এর আগেও একটা ইন্টারভিউ দিয়েছিলেন এনডিটিভিকে। এনডিটিভি ইন্ডিয়ান মিডিয়া, ওটাকে আবার অনেকে কোট করে আল জাজিরা অথবা এএফপি তারাও রিপোর্ট করেছিল। কিন্তু এবার সরাসরি রয়টার্সই তাকে একটা, এবার আর লিখিত ইন্টারভিউ না, টেলিফোন ইন্টারভিউ করেছে বলে আমি যে যতটুকু পেলাম, সেখানে নানা রকম কথা হয়েছে। আমরা ওই কথাগুলো নিয়ে একটু কথা আপনার সঙ্গে আলোচনা করতে চাই। প্রথমত উনি বলেছেন যে উনি এবং ওনার দলের সিনিয়র লিডারদের নিয়ে ওনারা শিগগিরই ঢাকায় ফিরবেন এবং সারেন্ডার করবেন, আদালতের শরণাপন্ন হবেন। আপনি এটাকে কতটুকু গুরুত্ব দিচ্ছেন? আহ প্রথমত এটা খুবই গুরুত্বপূর্ণ একটা সংবাদ, এবং রয়টার্স সাথে ইন্টারভিউ মানে এটা ইন্টারন্যাশনাল মিডিয়ার সাথে একটা ইন্টারভিউ, এর আগে এনডিটিভির সাথে একটা ইন্টারভিউ, এবং নানান ভাবে এরকম একটা ঘোষণা ওনার পক্ষ থেকে এসেছে যে উনি মাতৃভূমিতে ফিরতে চান। এবং এবার পরিষ্কার ভাবে বললেন যে যেহেতু তার বিরুদ্ধে একটা বিচার হয়ে গেছে, তার বিচারের রায় হয়েছে, উনি আদালতের কাছে সারেন্ডার করবেন। আর দিনক্ষণটা ঠিক করেননি, ডিসেম্বর মাসের কথা বলেছেন। এবং সেখানে কিছুটা ইমোশনও আছে। তিনি বলেছেন যে যতটুকু পড়লাম, তিনি বলেছেন যেখানে তার বাবা মার কবর, যেখানে তার বাবা মা শুয়ে আছেন, সেখানেই তার মৃত্যু হোক, এটা তিনি চান। এবং তার দলের অনেক নেতা কর্মীর উপরে যে অত্যাচার নির্যাতন, সেগুলোর কথা উনি বলেছেন। এবং সেই জন্য তিনি মনে করছেন যে তার দলের সকল নেতা কর্মী সহ তিনি আসবেন, সারেন্ডার করবেন। যারা বাইরে আছেন তাদের কথা বলছেন, সিনিয়র লিডাররা আসবেন, সারেন্ডার করবেন। একই দিনে বাংলাদেশের সব জায়গায় তাদের বিরুদ্ধে যত মামলা মোকদ্দমা হয়েছে আমরা জানি, আওয়ামী লীগ নেতা কর্মীদের নামে শত শত মামলা আছে, এবং সেই সকল মামলায় শত শত লোককে অভিযুক্ত করা হয়েছে।
সাধারণ মানুষকে অভিযুক্ত করা হয়েছে। তাদের মধ্যে সাংবাদিক আছেন, শিক্ষক আছেন এবং অন্যান্য পেশার লোকজন আছেন যারা সরাসরি আওয়ামী লীগের রাজনীতির সাথে ওতপ্রোতভাবে যুক্ত ছিলেন না। তো সেরকম একটা ঘোষণা রয়টারের মাধ্যমে তিনি দিয়েছেন। তো এটা একটা খুবই গুরুত্বপূর্ণ ঘোষণা। এবং তিনি এটাও বলেছেন, তাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে তিনি কি বাংলাদেশ সরকারের সাথে কোনো আলাপ আলোচনা করেছেন কিনা। তিনি বলেছেন মানে ঢাকার সাথে আলাপ আলোচনা করেছেন কিনা। তিনি উত্তর দিয়েছেন যে না, ঢাকার সাথে তার কোনো আলাপ আলোচনা হয়নি এবং ঢাকার সাথে তিনি আলাপ আলোচনা করবেন এমনটাও বলেননি। বলেছেন যে এটা তো আলাপ আলোচনার বিষয় নয়, আমাদের ফেরত আসা, আওয়ামী লীগের রাজনীতি করা এটা জনগণের বিষয়, জনগণ সিদ্ধান্ত নিবে। আমরা যদি কোনো ভুল করে থাকি জনগণ সিদ্ধান্ত নিবে, তাদের সিদ্ধান্তের উপরে আমরা নির্ভর করব। জি, এখানে একটা বিষয় হলো যে উনি বলেছেন যে উনি দলের সিনিয়র লিডারদের নিয়ে ফিরবেন। তো সিনিয়র লিডার বলতে যাদেরকে বুঝিয়েছেন, আমরা এমনিও জানি, আমরা আগেও দেখেছি, বহুবার দেখেছি যে শেখ হাসিনা নিজে ব্যক্তিগতভাবে খুবই সাহসী একজন মানুষ, রাজনৈতিক নেতা, এবং ওনার এই সাহসের পরিচয় আমরা এর আগে বহুবার দেখেছি। তো উনি যতটা সাহসী, ততটা কি তার দলের সিনিয়র লিডাররা তাদের নিয়ে যখন ফিরবেন বলছেন, আপনার কি মনে হয় যে উনি যদিও ফিরবেন কিনা আমি জানি না, যদি ফিরেন সেখানে সিনিয়র লিডারদের কি ওনার পাশে দেখতে পাবেন বলে আপনার ধারণা? আমার ধারণা এবং আমার বিশ্বাস এরকম যে হ্যাঁ, উনি যদি ফিরে আসেন এত প্রতিকূলতার মাঝে, উনি সিনিয়র লিডাররা ওনার সাথে ফিরবেন এবং ওনাকে অনুসরণ করবেন, এটা আমার মনে হয়। কারণ এর আগে আপনার নিশ্চয়ই মনে আছে যে একটা গ্রেনেড হামলার ঘটনা ঘটেছিল। তখন তাকে যে মানব বর্ম রচনা করে যে তাকে রক্ষা করেছিল, সেখানে কিন্তু সব সিনিয়র লিডাররা ছিলেন। সুতরাং শেখ হাসিনার প্রতি তাদের লিডারদের বা তাদের নেতা কর্মীদের, বিশেষ করে তৃণমূল কর্মীদের তো অনেক আস্থা আছে। কেউ কেউ হয়তো ফিরবেন না, নাও ফিরতে পারেন। তারা তখন বাদ হয়ে যাবেন, আওয়ামী লীগের রাজনীতিতে তাদের আর কোনো অবস্থান থাকবে না। সুতরাং এটা নির্ধারণ করবে যে তারা আওয়ামী লীগের রাজনীতিতে থাকতে চান কিনা এবং তারা বাংলাদেশের মানুষের সাথে রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে চান কিনা। কারণ আপনি রাজনীতি করবেন, আপনার বিরুদ্ধে মামলা মোকদ্দমা হবে। সেই মামলা কোন সময় সত্য মামলা হতে পারে এবং অধিকাংশ ক্ষেত্রে রাজনীতিবিদদের নামে মামলা তো মিথ্যা মামলা হয়, এটা তো দেখা যায়। যেখানে আপনি ধরেন ঢাকায় আছেন, আপনি রাজনীতি করেন, আপনার নামে মামলা হলো রংপুরে যে আপনি অমুক হত্যার সাথে যুক্ত আছেন, আপনি সেখানে ছিলেন। আপনি আছেন চট্টগ্রামে, মামলা হলো খুলনাতে। এইরকম পেশাজীবীদের বিরুদ্ধে মামলা হয়, আমরা দেখেছি তো। বিভিন্ন সম্পাদকদের বিরুদ্ধে মানহানি মামলা দেখেছেন না আপনি? অযথা একটা মানহানি মামলা আছে যেটা ঢাকায় করলেই চলে, সেই মামলা আপনার কুষ্টিয়া, যশোর, চট্টগ্রাম, রংপুর, মানে উনাকে এইসব মামলায় হাজিরা দেন। আমাদের এই সিস্টেম আর কি, আমি এই বিচারের যে সিস্টেমের কথায় আসলাম, যে বিচারেরটা এরকম যে এবং কিভাবে এইসব মামলা নেওয়া হয়, কেন নেওয়া হয়, আপনি যে ঘটনা যেখানে ঘটবে মামলা সেখানে হবে, এটা একটা সাধারণ নীতি থাকা উচিত, নীতি আছেও। তাহলে আপনি মাসুদ কামাল, আজকে যদি আপনি কারো মানহানি করেন, তাহলে আপনি যখন ঢাকা শহরে বসে এই কাজটা করছেন, তখন আপনার নামে যদি মানহানি মামলা কেউ করতে চায়, তার উচিত ঢাকা মেট্রোপলিটন কোর্টে যায় মামলা করা, যে থানায় আপনি আছেন সেই থানায় যায় মামলা করা। আপনার বিরুদ্ধে কুষ্টিয়া মামলা করার তো কোনো দরকার নেই, আপনার বিরুদ্ধে যশোরে মামলা করার দরকার নেই। বাংলাদেশের আমরা তো অনেক ধরনের সংস্কারের কথা শুনেছি, অনেক কিছু পরিবর্তনের কথা শুনেছি, স্বাধীনতা 2.0 এসব শুনেছি, আপনার আমাদের জাতীয় পতাকা পরিবর্তনের কথা শুনেছি, জাতীয় সঙ্গীত পরিবর্তনের কথা শুনেছি, সংবিধান ফেলে দেওয়ার কথা শুনেছি। সবই শুনেছি যে আমরা নতুন ভাবে অনেক কিছু করতে চাই। কি নতুন করতে চাই? একটাই জিনিস, যে এতদিন যে ফ্যাসিবাদী শাসন ছিল বা এতদিন ধরে বাংলাদেশে যে অগণতান্ত্রিক ব্যবস্থাগুলো চালু আছে, বা যেসব জিনিস আমাদের জাতির যে উন্নতি, সেই উন্নতির পথে বাধাগ্রস্ত হয়ে আছে, বিশেষ করে পলিটিক্যাল যেসব জিনিস, সেগুলোতে আমরা পরিবর্তন আনবো। আপনি এই মামলার ক্ষেত্রেও তো এই ছোট্ট পরিবর্তন আনা একদম, মানে এটা কোনো মানে কোনো বড় বিষয় না। এটা আমাদের আইনের যে যে আইনের অধীনে মামলাগুলো হয়, আমাদের যে প্যানাল কোড আছে এবং আমাদের যে মামলার পরিচালনার যে সমস্ত নীতিমালা আছে, সেই সব অনুযায়ী ওখানে একটা পরিবর্তন আনলেই হয় যে ভাই, যার নামে যে মামলা সেইখানে করতে হবে। অযথা একজনের নামে মামলা বিভিন্ন জায়গায় করা চলবে না, আপনাকে ওই জায়গায় যে মামলা করতে হবে, ওখানে উকিল আছে, ব্যারিস্টার আছে, তাদের সাথে নিয়ে মামলা করেন। জি, আমরা জানি যে উনি ভারতে আছেন, ভারত সরকারের কাছে উনি আছেন,
এবং ওনাকে খুব স্বাধীনভাবে কোথাও চলাফেরা করতে দেখা গেছে, এমন খবরও কিন্তু আমরা গত 2 বছরে পাইনি। তো মানে উনি ভারত সরকারের কাস্টডিতে আছেন অথবা নিরাপত্তার মধ্যে আছেন, খুব বাইরে বেরোচ্ছেন না। এর মধ্যে উনি বিদেশি একটা মিডিয়াকে ইন্টারভিউ দিলেন, রয়টার্স এর মতো একটা মিডিয়াকে। আপনার কি মনে হয় যে এই ইন্টারভিউ পেছনে ভারত সরকারের কোনো ভূমিকা আছে? প্রথমত আমরা একটা বিষয়ে পরিষ্কার হই যে উনি ভারত সরকারের কাস্টডিতে নাই। সুতরাং ওনাকে কোনো কারণে কাস্টডি করা হয়নি, উনি কাস্টডিতে নাই। কেন? উনি ভারত সরকারের কোনো আইন লঙ্ঘন করে ভারতে প্রবেশ করেন নাই, শুধু অনধিকার প্রবেশের জন্য উনি কাস্টডিতে নেওয়ার বা তার নামে মামলা করার যে সুযোগ ছিল সেটা নেই। সুতরাং আমাদের একটা ব্যবস্থা, আমাদের সরকার সেই সময় যারা দায়িত্বে ছিলেন তারাই তাকে আমাদের হেলিকপ্টার ব্যবহার করে বিমানবন্দরে নিয়ে যে আমাদের এয়ারফোর্সের প্লেন ব্যবহার করে ভারত সরকারের সাথে আলাপ আলোচনা করে তাকে সেখানে রেখে আসছে। সুতরাং উনি ভারত সরকার উনাকে অতিথি হিসাবে গ্রহণ করেছেন, অতিথি হিসাবে বরণ করেছেন, এটাও বলতে পারেন। এবং ভারতের সরকার এবং ভারতের সমস্ত রাজনৈতিক দল এই বিষয়ে তাকে যে আতিথ্য দেওয়া হয়েছে এই বিষয়ে তারা একমত হয়েছেন। হ্যাঁ, তিনি যেহেতু আশ্রয় আছেন এবং বাংলাদেশের সাথে শেখ হাসিনার ভারতে অবস্থান নিয়ে বাংলাদেশের সাথে মানে সরকারের সাথে ভারত সরকারের যে টানাপোড়েন চলছে, বিশেষ করে ইউনূস সরকারের তো মানে একেবারে অচল অবস্থার দিকে চলে গিয়েছিল। সুতরাং ইউনূস সরকারের সময় তার যে এক্সট্রাডিশন করার জন্য তাকে যে বারবার চিঠি দেওয়া হয়েছে, এইসব কারণে ভারত সরকার নিশ্চিতভাবে তাকে বলেছেন যে আপনি যেহেতু আশ্রয়িত আছেন, আপনি থাকেন, আপনি চলাফেরা করবেন না, বাইরে যাবেন না। কেন? সেই নিরাপত্তা দেওয়ারও তো বিষয় আছে যে ভারতে উনি যদি বাইরে চলাফেরা করেন ওনার নিরাপত্তাটা কে দেবে? সুতরাং ভারত সরকারকে অতিরিক্ত একটা নিরাপত্তার ব্যবস্থা করতে হবে। এইসব বিবেচনা ভারত সরকার তাকে হয়তো বাইরে কোথাও যাওয়া আসার ব্যাপারে বিধিনিষেধ আরোপ করে থাকতে পারে, অথবা উনি নিজের থেকেই নিজের উপর একটা আরোপিত নিষেধাজ্ঞা দিয়েছেন যে নিজের থেকেই উনি এখন বের হচ্ছেন না। বাট উনি তো এখন কথা বলেননি, রয়টারের কথা বলছেন গতকাল, তার আগে এনডিটিভির সাথে কথা বলছেন, তার আগে প্রেস ক্লাবের যে সভাপতি তার সাথে কথা বলেছেন, বিভিন্ন সময় উনি কথা বলেছেন। এবং উনি ওই ইন্টারভিউতে এটাও আছে যে উনি বাংলাদেশের 125-এর মতো, সংখ্যাটা সঠিক কিনা দেখে নিতে হবে, 125-এর মতো নির্বাচনী এলাকার নির্বাচিত প্রতিনিধিদের সাথে কথা বলেছেন। তার মানে ওনার কাছে ফোন আছে, যে ফোনে ইন্টারনেট কানেকশন আছে, অ্যান্ড্রয়েড ফোন নিশ্চয়ই আছে, এবং উনি কথা বলতে পারছেন। সুতরাং তারপরে এই কথা বলার উপরে কোনো তেমন বিধিনিষেধ নেই বলে আমার কাছে মনে হচ্ছে। যে আবার কেউ কেউ একটা কথা আমি শুনছিলাম, অনেকে বলছিলেন যে গতবার উনি যখন এনডিটিভির কাছে ইন্টারভিউটা দিলেন, ওই ইন্টারভিউর প্রেক্ষিতে আমি অনেককে বলতে শুনেছি, ওনারা বলেছেন যদি উনি শেষ পর্যন্ত দেশে আসেনও তাহলে সেখানে একটা মধ্যস্থতাকারী দেশ থাকা লাগবে। একটা পুরো একটা দেশের সঙ্গে আমাদের দেশের সঙ্গে এক ধরনের দুতিয়ালি করবে, তারপর উনি আসবেন। আবার এখন উনি বলছেন উনি নিজেই আসবেন, এবং উনি আসলে উনি কিভাবে আসবেন? সেখানে কি আমাদের দূতাবাসের মাধ্যমে আসবেন? উনি কিভাবে আসবেন? আবার আমাদের সরকার বলছে তারা ওনাকে আনার জন্য ভারতের কাছে বেশ কয়েকবার চিঠি দিয়েছে। এই কথাটাও দেখলাম যে এই ইন্টারভিউ শেখ হাসিনা উল্লেখ করেছেন যে ওরা চিঠি দিয়েছে আমাকে নেওয়ার জন্য, না আনা ভাবে তারা চেষ্টা করছে, দরকার কি আমি নিজেই যাব, যে আমি ফেস করব। এবং উনি এখানে এই কথাটাও বলেছেন, এটা নিয়ে আপনি একটু বলেন। তিনি বলেছেন যে দীর্ঘ সময় ক্ষমতায় থাকলে পরে কিছু সমস্যা হতেও পারে, আমাদের হয়তো হয়েছিল। এই কথাটা কিন্তু ওনার ইন্টারভিউ এক জায়গায় দেখলাম। তো এই সবগুলো মিলিয়ে আপনার কি মনে হয়? প্রথমত ভারত সরকারের কাছে সরকারের যে চিঠি গিয়েছে তাকে প্রত্যাপন চুক্তির অধীনে, সেইটা টেকনিক্যালি অনেক বিষয় আলোচনা করতে হবে। এবং একটা তো আছেই যে মৃত্যুদণ্ড যদি আপনি দিয়ে দেন তখন ওই প্রত্যাপন চুক্তিটা কার্যকর হবে না। তো ভারত সরকার প্রত্যাপন করার ব্যাপারে তো এখন পর্যন্ত কোনো আলোচনা শুরু করেনি, এবং আলোচনার আমরা দেখিনি এখন পর্যন্ত। কিন্তু বাংলাদেশ সরকার তাকে প্রত্যাপন চায়, তার মানে বাংলাদেশ সরকার চায় তাকে নিয়ে আসা এবং তার বিচারটা করা। এবং সেই বিচারটা কতটুকু ন্যায় ভিত্তিক হবে সেটা নিয়ে অনেক আলোচনা থাকতে পারে। সুতরাং আপনি অলরেডি চাচ্ছেন তাকে, তার বক্তব্য হলো যে আপনার এত আমাকে প্রত্যাপন চাওয়ার দরকার নেই, আমি নিজেই চলে আসবো, বিচারের সম্মুখীন হবো। তো সেটা তো অ্যাডভান্স, আরেকটু ভালো যে আপনারা তাকে গ্রহণ করেন। এখন তিনি কিভাবে আসবেন? আপনি তো আসতে হলে তার তো লাল পাসপোর্ট নিশ্চয়ই বাতিল করা হয়েছে,
যতদূর আমরা জানি। সুতরাং তাকে একটা দিতে হবে, ট্রাভেল ডকুমেন্ট দিতে হবে। ট্রাভেল ডকুমেন্ট ছাড়া তো কোনো এয়ারলাইন্স তাকে নেবে না প্যাসেঞ্জার হিসেবে। এরকম তো অবস্থার উনি সম্মুখীন হয়েছিলেন, তখন তার পাসপোর্টও ছিল, কিন্তু লন্ডন থেকে তাকে আসতে দেওয়া হচ্ছিল না, ওই যে মঈনুদ্দিন ফখরুদ্দিনের সরকারের তত্ত্বাবধায়ক সরকারের সময়, অন্তর্বর্তীকালীন সরকারের সময়। তো তখন এই ব্যবস্থাটা হয়েছিল, তারপর তো উনি আসলেন, যেহেতু তার ট্রাভেল ডকুমেন্ট আছে যেটা বাতিল করা হয়নি, সে কারণে কিন্তু যে এয়ারলাইন্স তাকে প্রথমে উঠে নেই তাকে প্যাসেঞ্জার হিসেবে, তার বিরুদ্ধে উনি মামলা করে দিয়েছিলেন। তখন এয়ারলাইন্স দেখলো যে আমরা কেন মামলার সম্মুখীন হবো, তার যেহেতু পাসপোর্ট আছে, ভ্যালিড পাসপোর্ট, তাকে আমরা নিয়ে যাবো। কিন্তু এখন তার কাছে তো কোনো ভ্যালিড পাসপোর্ট নেই, সুতরাং তাকে একটা ট্রাভেল ডকুমেন্ট ছাড়া কোনো এয়ারলাইন্স ক্যারি করবে না, এটা একটা। দ্বিতীয় হতে পারে যে আপনি আলোচনায় যদি করেন, উনি যখন আসতে চাবেন তখন আপনি যেভাবে তাকে ওখানে পাঠিয়ে দিয়েছেন আপনি সেভাবে তাকে নিয়ে আসবেন, তাই না? এটার সুযোগ আছে তো, আপনার পাঠানোর যেমন পদ্ধতি ছিল আপনার আনারও পদ্ধতি আছে, আপনি সেভাবে নিয়ে আসেন তাকে। এটা গেল একটা। আরেকটা, আপনি বলছেন যে তারা কেউ কেউ মনে করেন তৃতীয় দেশের একটা নেগোসিয়েশন বা তৃতীয় দেশ এখানে ইনভলভ হবে কিনা। সেই ব্যাপারে তো উনার বক্তব্যে আমরা তেমন কিছু পাইনি। উনি বলছেন কোনো দেশের ইনভলভমেন্ট দরকার নেই, কেন এটা তো আমার দেশ। আরেকটা আইনগত জিনিস হলো যে তার নাগরিকত্ব তো আপনি বাতিল করেননি এখনো। শি ইজ ভেরি মাচ বাংলাদেশি সিটিজেন, এবং যে কোনো বাংলাদেশের নাগরিকের তার দেশে ঢোকার একেবারে সাংবিধানিক অধিকার আছে। তার একটা ব্যক্তিগত অধিকার আছে, তার একটা জন্মগত অধিকার আছে। সুতরাং তিনি কিভাবে আসবেন, কিভাবে আসা সম্ভব, এগুলো নিয়ে আরো আলোচনা হতে পারে, বাট পথ আছে। আপনি আসতে বাধা নাও দিতে পারেন, আপনি আবার বাধা আমি দিতে পারেন। এখন তখন তো বাধা যদি দেন, এই লাইনটা শেষ জি, করে দেই, আপনি বাধা দিতে পারেন যে আপনি ট্রাভেল ডকুমেন্ট দিলেন না এবং আপনি তাকে আসতে দিলেন না, তাহলে আপনি এখন যে তাকে প্রত্যর্পণ চাচ্ছেন তাহলে সেটা ডিফিটেড হয়ে যাবে না? সুতরাং সরকারের কাছে বিষয়টা খুব সেন্সিটিভ, সরকারকে এই বিষয়গুলো ভালোভাবে পর্যালোচনা করতে হবে। আমি এখন আপনাকে শেষ প্রশ্নটা করতে যাচ্ছি। এটা একটু হাইপোথেটিক্যাল প্রশ্ন মনে হতে পারে, তারপর আমি বলি আপনাকে যে সেটা হলো, ধরা যাক উনি এলেন, এয়ারপোর্টের মাধ্যমে এলেন, একটা ট্রাভেল ডকুমেন্টও পেলেন, এয়ারপোর্টে আসার পর এখানে নিশ্চয়ই সরকার তাকে এখান থেকে অ্যারেস্ট করবে, কারণ উনি তো একটা মামলার দণ্ডপ্রাপ্ত আসেন। তো যদি অ্যারেস্ট করে, সেটা কি অবস্থা তৈরি হতে পারে বাংলাদেশে? এমন ভাবে তো একেবারে মানে 2-2-4 মেলানো যাবে না, বাট শেখ হাসিনা তো একটা দলের নেতা, আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা, এবং তিনি 17 বছর, আরো 5 বছর যোগ করেন, 15-5-20 বছর ক্ষমতায় ছিলেন। তার একটা দল আছে যেটার নাম বাংলাদেশ আওয়ামী লীগ, সেই দলের একটা ঐতিহাসিক ভিত্তি আছে, এবং সেই দলের সমর্থক, কর্মী সমর্থক, নেতা এবং তৃণমূল সমর্থকের সংখ্যা কত এটা নিয়ে আমরা বিতর্ক করতে পারি। বাট আমি এখন পর্যন্ত সব বিতর্কের মধ্যে যেটা সবচেয়ে কম পেয়েছি সেটা হলো যে 30% তাদের সমর্থন রয়েছে। কেউ কেউ এটাও নিয়ে বিতর্ক করেন, বাট নানান ইন্টেলেকচুয়ালরা, বিরোধীরাই বিতর্ক করে 30%-এর নিচে খুব একটা নামাতে পারেন না। তার মানে প্রায় 6 কোটি মানুষের সমর্থন আছে তার প্রতি, সেখানে ধরেন 3 কোটি অ্যাডাল্ট মানুষের সমর্থন আছে। তো এই যে 3-3.5 কোটি মানুষের যে সমর্থন আছে, সেই সমর্থনে কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে সেটা একটা আলোচনার বিষয়। তারপরেও তার অনেক সমর্থক, নেতা কর্মীরা এয়ারপোর্টে তাকে দেখার জন্য বা তাকে যে গ্রেপ্তার করে আনবে সেটাও দেখার জন্য ভিড় করতে পারেন। সেটা একটা বড় চ্যালেঞ্জ গভর্নমেন্টের জন্য, কিভাবে তারা এটাকে ঠিক করবেন, কিভাবে এই ব্যবস্থাটা তারা নিবেন যাতে নিরাপদে, কেন শেখ হাসিনা ফিরে আসবেন, এয়ারপোর্টে কোনো গোলযোগ হওয়া, রাস্তায় কোনো গোলযোগ হওয়া, তাকে জেলখানায় রাখবেন। আমাদের দেশে তো জেলখানায় মানুষকে মেরে ফেলার ইতিহাস আছে, তাই না? সেফ কাস্টডিতে আমরা জাতীয় 4 নেতাকে হত্যা করতে দেখেছি এবং তাদের বিচার এখনো শেষ হয়নি। সো আপনার সরকার, এখন সরকার যে চায় প্রত্যর্পণ, নিশ্চয়ই সরকার এইসব বিষয় চিন্তা ভাবনা করে। আর যদি সরকার চিন্তা ভাবনা না করে শুধু লেখার জন্য, চিঠি লেখার জন্য প্রত্যর্পণ চেয়ে থাকে, তাহলে আরেকটা বিষয়, এখন এই ঘোষণার কারণে সরকারকে এই বিষয়ে চিন্তা করতে হবে তারা কি করবেন, কিভাবে এটাকে ম্যানেজ করবেন, কিভাবে তাকে ন্যায় বিচারের সম্মুখীন করবেন। সবসময় তো বিচারের সম্মুখীন করবেন হয়তো বলা হয়, আমি বলছি যে ন্যায় বিচারের সম্মুখীন করবেন, সেটা সরকারকে ভেবেচিন্তে ঠিক করতে হবে, যাতে এয়ারপোর্টে কোনো গোলযোগ না হয়, একুইনোর মতো কোনো ঘটনা না ঘটে।
কেন বাংলাদেশে তো আপনি জানেন যে স্নাইপার রাইফেল তো যেখানে সেখানে নাকি পাওয়া যাচ্ছে, এবং সেই জুলাই আন্দোলনের সময় ওই 30 দিন বা 36 দিনে স্নাইপার রাইফেল ব্যবহৃত হয়েছে, এটা প্রমাণ পাওয়া যাচ্ছে। কিন্তু আমরা এখন পর্যন্ত খুঁজে বের করতে পারিনি কারা এই স্নাইপার রাইফেল ব্যবহার করলো। সো এগুলোর তো চিন্তা ভাবনা করতে হবে। উনি আসবেন, আসার পরে কি হবে সেটা এখনই বলা সম্ভব না। এই আসার বিষয়ে নিশ্চয়ই আলাপ আলোচনা হতে হবে। উনি আলোচনা করতে চান বা না চান, কিন্তু উনি যখন ফেরত আসবেন ঠিক করে ফেলবেন, তখন তো আলাপ আলোচনা শুরু হবে নিশ্চয়ই। আমার মনে হয় যে এটা আলাপ আলোচনা হওয়ার দরকার আছে। জি, অনেক ধন্যবাদ জনাব আবু আলম মোহাম্মদ শহীদ খান। প্রিয় দর্শক, আপনারা শুনলেন আমাদের সাবেক সচিব এবং রাজনৈতিক বিশ্লেষকের যে মূল্যায়ন এবং বিশ্লেষণ। শেখ হাসিনা কি আসলেই ফিরতে পারবেন? উনি কি আসলেই ফিরতে চাচ্ছেন? একাধিক মিডিয়াকে উনি একই কথা বলেছেন। প্রথমবার নয়, যদি আপনি ধরেও নেন যে কথার কথা বলেছেন, কিন্তু যদি আন্তর্জাতিক মিডিয়া রয়টার্স কেউ একই কথা বলেন, সেক্ষেত্রে এই বিষয়টা আমি মনে করি যে আমাদের যারা রাজনীতিবিদ আছেন দেশে, তাদেরও ভাবতে হবে যে যদি এটা উনি আসেন, তাহলে সেটাকে ওনারা কিভাবে মূল্যায়ন করবেন অথবা মোকাবেলা করবেন। আজ এ পর্যন্তই। আপনারা ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।